নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টারজি চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় ভিডিও নিয়ে। কি পড়বো আজকে? আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়বো। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। হয়েছে তো, উদ্ভিদ হরমোনের কনসেপ্ট কী করে আসলো দেখো। প্রথম বলি তোমাদেরকে যে উদ্ভিদ দেহের মধ্যে যে বিভিন্ন প্রকার কার্য সম্পাদন হয়, যেমন ধরো সালোক সংশ্লেষ প্রক্রিয়া, বৃদ্ধি, তারপরে সংবহন অর্থাৎ জলের সংবহন, খাদ্যের পরিবহন, এই সব প্রক্রিয়াগুলোর মধ্যে সমন্বয় সাধন করার জন্য, অর্থাৎ কখন কোন কাজটা হবে, কে কোন কাজটা নিয়ন্ত্রণ করবে, কে ফুল ফোটাবে গাছে, কে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে, এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য এক প্রকার রাসায়নিক পদার্থ কাজ করে। সেই রাসায়নিক পদার্থ হচ্ছে কি? হরমোন। তার জন্য হরমোনকে আমরা কি বলি? রাসায়নিক সমন্বয়ক বলি। হয়েছে, তাহলে উদ্ভিদ হরমোন হচ্ছে উদ্ভিদ দেহের রাসায়নিক সমন্বয়ক। অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন প্রকার যে কাজ হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ফুল ফোটানো, জলের সংবহন, খাদ্যের পরিবহন, এগুলার মধ্যে যে সমন্বয়টা ঘটায় সেই কাজটা করে কে? হরমোন। হয়েছে, তাহলে এবার দেখো হরমোনের আমরা সংজ্ঞা কী এসে দেখে নেব। যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। তাহলে দেখো হরমোন হচ্ছে কি? যে এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে উৎপন্ন হয় এবং রাসায়নিক পদার্থ, অর্থাৎ তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইসব এলিমেন্ট থাকে, তার জন্য রাসায়নিক পদার্থ। বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, এটা তো আর আমরা উদ্ভিদ হরমোনের ডেফিনেশান বলিনি, পুরা হরমোনের ডেফিনেশান বলেছি। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি হবে না, বিশেষ কোষ সমষ্টি থেকে হবে। বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে, তাহলে নিঃসৃত হলো, এরপর কী হবে? দেহ তরলের মাধ্যমে। প্রাণী দেহে হলে দেহ তরল কী হবে? রক্ত হবে, লসিকা হবে। উদ্ভিদ দেহে হলে দেহ তরল কী হবে? জল হবে। তাহলে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায়, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? অনেক সময় ব্যাপন ক্রিয়ায়ও হরমোন যায়। ব্যাপন ক্রিয়া কি না? ব্যাপন ক্রিয়া হচ্ছে যে কোনো একটা পদার্থ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন ক্রিয়া বলে। একদম সহজ কথায় ব্যাপন ক্রিয়ার একটা উদাহরণ বলে দিই। যেমন তুঁতকে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কী হবে? সমগ্র জলটা নীল হয়ে যাবে। ঘরের কোনায় যদি ধূপ লাগিয়ে দেওয়া হয় তাহলে সমগ্র ঘরে গন্ধটা ভরে যাবে, অর্থাৎ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়, যেখানে উৎপন্ন হলো সেখানে কাজ করবে না, সেখান থেকে অন্য জায়গায়। আর উৎপত্তি স্থলেও কাজ করে কে করে? না যে করে তার নাম হচ্ছে লোকাল হরমোন। তো এমনি বাকি সব হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয় এবং কোষের বিপাকীয় ক্রিয়া, কোষের বিপাকীয় যা যা ক্রিয়া আছে সেগুলাকে নিয়ন্ত্রণ করে এবং কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। এই হলো আমাদের হরমোন। এবার হরমোন কথাটি প্রথম ব্যবহার করেন কে? না 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। আর হরমোনের যে ক্রিয়ার প্রভাব আছে সেটা প্রথম লক্ষ্য করেছিলেন চার্লস ডারউইন। ভ্রূণমুকুলের আবরণীর বৃদ্ধি দেখে তিনি প্রথম হরমোনের অস্তিত্ব প্রমাণ করেছিলেন। এরপরে হরমোন বাদেও আমাদের জীবদেহের আরেকটা রাসায়নিক পদার্থ আছে যা কি করে? বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তার নাম হচ্ছে কি? উৎসেচক বা এনজাইম। এবার এই হরমোনের সঙ্গে উৎসেচকের কি কি পার্থক্য আছে আমরা একটু দেখে নেব। তাহলে দেখো, প্রথম হচ্ছে উৎপত্তি স্থল। হরমোন কোথা থেকে উৎপত্তি হলো? এখানে আমরা বলে দিয়েছি অন্তঃক্ষরা গ্রন্থি, তাকে অনাল গ্রন্থি বলা হয়। তাহলে হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। উৎসেচক কোথা থেকে উৎপন্ন হয়? উৎসেচক সমস্ত সজীব কোষ থেকে উৎসেচক উৎপাদন হয়। তাহলে উৎসেচক সমস্ত সজীব কোষ থেকে উৎপাদন হয়। এবার ক্রিয়াস্থল, হরমোন কোথায় ক্রিয়া করে? লোকাল হরমোন বাদ দিলে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে ক্রিয়া করে। তাহলে হরমোন সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরে কাজ করে। উৎসেচক কি হয়? উৎপত্তি স্থলেও কাজ করে আবার দূরেও কাজ করে। তাহলে এই গেল উৎসেচকের। উৎসেচক উৎপত্তি স্থল ও অন্যত্র কাজ করে। এবার শেষ পরিণতি আমরা দেখো এখানে কি বলে দিয়েছি যে কাজের পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে হরমোনের শেষ পরিণতি কি হবে? হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, আর উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। তোমরা এইভাবে ক্রমিক দেবে প্রথমে তোমাদের এক্সামে, মাধ্যমিক এক্সামে যখন পড়বে, তারপরে পার্থক্যের বিষয় লিখবে, তারপরে হরমোন লিখবে, তারপরে উৎসেচক লিখবে, যা যা পার্থক্য দেওয়া থাকবে। তাহলে এটা এক্সামিনারের চোখে ভালো লাগে।
এবং তোমাদের মার্কস ক্যারি করতেও সহজ হবে। এই গেল তাহলে আমাদের হরমোন আর উৎসেচকের মধ্যে পার্থক্য। এবার আমরা এই চ্যাপ্টারে কি পড়ছি না, এই চ্যাপ্টারে নয়, এই টপিকে আমরা কি পড়ছি, এই টপিকে আমরা পড়ছি উদ্ভিদ হরমোন সম্পর্কে। উদ্ভিদ হরমোন কি করে? উদ্ভিদের দেহে রাসায়নিক সমন্বয় ঘটায়। এবার দেখো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি আছে। তাহলে উদ্ভিদ হরমোন উৎস কোথায় হবে? প্রাণী হরমোন হলে কোথা থেকে হতো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। উদ্ভিদ হরমোন কোথায় হয় না, প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপাদন হয় হরমোন, উদ্ভিদ হরমোন। এছাড়াও কোথা থেকে হয়? ভ্রূণমূল, ভ্রূণমুকুল আবরণী, মুকুলিত পত্র, শস্য, ফল ইত্যাদিতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে হরমোনের, উদ্ভিদ হরমোনের উৎস। এবার উদ্ভিদ হরমোনের পরিবহনের মাধ্যম কি আছে? আমরা এখানে বলেই দিয়েছিলাম যে কি হয় না, দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায়। তাহলে উদ্ভিদ হরমোনের দেহ তরল মানে কি? জল। আর জল কিসের মাধ্যমে যায়? জাইলেম কলার মাধ্যমে যায়। তাহলে উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। এরপর উদ্ভিদ হরমোনের কাজ, এটা একটা ওভারভিউ, আমরা শুধু এখানে সবগুলার কাজ বলে দিয়েছি, কিন্তু আমরা প্রত্যেকটা উদ্ভিদ হরমোন যখন আমরা অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন পড়বো, প্রত্যেকটার কাজ আলাদাভাবে পড়বো। তো এখানে সাধারণ কাজ কি আছে? উদ্ভিদ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা। এটা আমরা প্রথমেই বললাম যে বিভিন্ন যে রাসায়নিক কাজগুলো হয় তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। 2 নম্বরে কি আছে? উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, এটাও আমরা ডেফিনেশনে বলে দিয়েছি। তারপরে কি আছে? উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে কি? উদ্ভিদের ফুলের উৎপত্তি, পরিস্ফুরণ, পরিণতি ও যৌন বৈশিষ্ট্যের প্রকাশে সহায়তা করা। এইগুলা হচ্ছে সাধারণ কাজ উদ্ভিদ হরমোনের। প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা আমরা কাজ পড়বো, গঠন পড়বো, সব কিছু পড়বো। এটা হচ্ছে একটা ওভারভিউ। আর পরিণতি দেখো এখানে আমরা বলে দিয়েছিলাম ডেফিনেশনে যে কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবার কার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? উৎসেচকের দ্বারা। দেখো তাহলে এটা কি হচ্ছে যে কোনো উদ্ভিদ হরমোন তার অক্সিডোজ উৎসেচক দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। যেমন যদি অক্সিন হয়, একটা উদাহরণ দিই, যখন আমি পড়াবো বলে দেবো তখন আরও অক্সিন যখন পড়াবো, যেমন অক্সিন যদি হয় তাহলে কি হবে? অক্সিন অক্সিডোজ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিটোজ দ্বারা ধ্বংস হবে। সাইটোকাইনিন হলে সাইটোকাইনেজ অক্সিটোজ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এবার দেখো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ আমরা পড়বো। তাহলে উদ্ভিদ হরমোন কত প্রকার হয়? 2 প্রকার হয়। কি কি 2 প্রকার না? একটা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যেটা প্রকৃতিতেই থাকবে, গাছের মধ্যেই থাকবে, উদ্ভিদের মধ্যেই থাকবে, তাকে বলা হবে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। আর একটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন, যেটা কি করা হবে? আমরা ল্যাবরেটরিতে অর্থাৎ রসায়নাগারে তাকে সংশ্লেষ করে তৈরি করব। তাহলে দেখো 2 প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যেসব হরমোন উদ্ভিদের দেহে স্বাভাবিকভাবে সংশ্লেষিত হয় এবং যাদের রাসায়নিক প্রকৃতি জানা গেছে তাকে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন বলে। এরকম প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কে কে আছে? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এগুলা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। এবার হচ্ছে কি? কৃত্রিম উদ্ভিদ হরমোন। কি হবে না? প্রাকৃতিক হরমোনের মতো গঠনযুক্ত, অর্থাৎ প্রাকৃতিক হরমোন যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলা দিয়ে তৈরি হয়, সেগুলাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি হবে যুক্ত। যেসব হরমোনগুলিকে কৃত্রিমভাবে রসায়নাগারে সংশ্লেষ করা হয়, যাদেরকে আমরা কি করব? ল্যাবরেটরিতে তৈরি করব, তাকে বলা হবে কি? কৃত্রিম উদ্ভিদ হরমোন। কে কে আছে? আইবিএ, আইপিএ ইত্যাদি। এবার আইবিএ এর পুরো কথা কি? এগুলা পরীক্ষায় পড়ে, একটা দুটা হরমোনের পুরো নাম। আইবিএ এর পুরো কথা হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আইপি এর পুরো নাম হচ্ছে ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। আর আইএ এর পুরো কথা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কাকে বলা হয় না? অক্সিনের আরেকটা নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন যেগুলো আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। সেগুলো কি কি না? গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উদ্ভিদ হরমোনগুলি হলো অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। আমাদের এই 3টা পড়তে হবে। কি কি? অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন। এর মধ্যে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি? অক্সিন। আর অক্সিন হরমোনের নামকরণ করেছেন কে না? 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়েন্ট। এরপরে আরেকটা শর্ট কোশ্চেন প্রায় দেখা যায় যে এই যে হরমোনগুলো অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এগুলো দেখো অক্সিনের নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সবগুলো অ্যাসিড আছে, তাহলে এদের অবস্থা কি হবে? তরল হবে। কিন্তু এখানে একটা পড়ে যে একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম বলো। একটা গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে ইথিলিন। এটা হচ্ছে পরীক্ষায় পড়ে। হ্যাঁ, এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এবার আমরা শুরু করব অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি আছে, রাসায়নিক সংকেত কি আছে, তার ডিটেলস আমরা শুরু করব। আমরা 3টা প্রাকৃতিক
উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়বো কি কি, অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন। প্রথমে আমরা শুরু করছি অক্সিন, AUXIN, অক্সিন। তো অক্সিনের রাসায়নিক নাম কি আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা একে সংক্ষেপে কি বলা হয়, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর রাসায়নিক সংকেত কি আছে, C10H9O2N। উৎস কি আছে অক্সিন হরমোনের, অক্সিন হরমোনের উৎস হচ্ছে, অক্সিন হরমোন আমরা কোথায় পাই, মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা আর অপরিণত পাতা ও ভ্রূণমুকুলা বরণী থেকে আমরা অক্সিন হরমোন পেয়ে থাকি। অক্সিনের রাসায়নিক গঠন কি আছে না, অক্সিন কি কি দিয়ে তৈরি, দেখো আমরা সংকেতে বলে দিচ্ছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল দ্বারা গঠিত ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিডধর্মী, এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে। এরপরে পরিবহন, অক্সিন কি হয়, জলে দ্রবণীয় এবং মেরুবর্তী পরিবহন ঘটে। ও উদ্ভিদের যে পরিবহন ঘটে, একটা হচ্ছে কি সক্রিয় পরিবহন, অর্থাৎ প্রত্যেক কোষে কোষে পরিবহন, কোষ থেকে কোষে মানে কোষান্তর পরিবহন। একটা হচ্ছে মেরুধর্মী পরিবহন, মেরুবর্তী বা মেরুধর্মী পরিবহনে কি হয় না, পাতা থেকে মূলের দিকে আসে পরিবহন, আর উভধর্মী, পাতা থেকে মূলের দিকেও আসবে আবার মূল থেকে পাতার দিকেও যাবে। তো অক্সিন কি হয়, মেরুবর্তী পরিবহনের মাধ্যমে পরিবাহিত হয় এবং অক্সিন হচ্ছে জলে দ্রবণীয়। এরপরে অক্সিনের ভূমিকা বা কাজ, এইটা পরীক্ষায় পড়ে প্রায়, হয় অক্সিন, না হলে সাইটোকাইনিন, না হলে জিব্বেরেলিন। হয়েছে। এবার দেখো অক্সিনের ভূমিকা বা কাজ। প্রথমে হচ্ছে কি, অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করতে। তাহলে অগ্রস্থ প্রকটতা কাকে বলে না, অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। অর্থাৎ অক্সিন হরমোনের জন্য কি হবে, উদ্ভিদে লম্বাই বাড়বে কিন্তু ওর শাখা প্রশাখা হবে না, মানে ঘন হবে না, উদ্ভিদটা লম্বাই বাড়বে। এটাই বলা হয়েছে অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। অক্সিন কি করে না, অক্সিন অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে, অর্থাৎ লম্বায় বৃদ্ধি করে উদ্ভিদকে, ফলে উদ্ভিদ লম্বা হয় এবং শাখা প্রশাখা সৃষ্টি ব্যাহত হয়, অর্থাৎ ঝাঁকড়ানো হয় না গাছটা অক্সিনের জন্য। হয়েছে। এবার দেখো 2 নম্বরের ভূমিকা বা কাজ কি আছে, কোষের আকার বৃদ্ধি করা। কি করে অক্সিন না, অক্সিন হরমোন কোষ প্রাচীরকে নমনীয় করে, ফলে নতুন কোষ প্রাচীর উপাদান সঞ্চিত করে, ফলে কি হয়, কোষের আকার বৃদ্ধি পায়। কোষ প্রাচীর যে আছে তাকে নমনীয় করে নতুন নতুন উপাদান কোষ প্রাচীরে সঞ্চিত হয় নমনীয় হওয়ার জন্য, এর ফলে কোষের আকার বৃদ্ধি পায়। কোষ প্রাচীর সবসময় উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। এর পরের কাজ কি না, কোষের বিভাজন। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষগুলির বিভাজনে অক্সিন সাহায্য করে, কোষ বিভাজনে অক্সিন হরমোন সাহায্য করে। এর পরের কাজ কি আছে না, ফলের পরিস্ফুটনে। ফলের পরিস্ফুটন কিভাবে হয় না, পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। এবার এই অক্সিন হরমোনের বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, ডিম্বাশয় বৃদ্ধি পায় এবং ফল গঠিত করে। এটা হচ্ছে ফলের পরিস্ফুটনে। এরপর কি করে অক্সিন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এটা 2 নম্বরের কোশ্চেনে কখনো কখনো পড়ে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা আলোচনা করো। তখন আমাদেরকে কি বলতে হবে যে অক্সিন ফটোট্রপিক আর জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়। ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়, উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। তাহলে কি বলেছে দেখো, এটা যে কাণ্ডে, এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, এইখানে কি হয় না অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হয়। অক্সিন বেশি মাত্রায় সঞ্চিত হওয়ার জন্য কি হয়, এখানে কোষগুলা দ্রুত বিভাজিত ঘটে, এখানে অক্সিন থাকার জন্য কোষগুলা দ্রুত বিভাজিত ঘটে, ফলে কি হয় যে কাণ্ড আলো যেদিকে থাকে সেই দিকে বেঁকে যায়। এইভাবে কি করছে না ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে। এরপরে কি, উদ্ভিদের আলোকিত অংশে অক্সিনের ঘনত্ব ক্রমশ কমতে থাকে, একে কি বলা হয়, অক্সিনের আলোক অবলুপ্তি বলা হয়। আর একটা কি আছে, অ্যান্টিঅক্সিন। তাহলে অ্যান্টিঅক্সিন কাকে বলা হবে না, যে সকল পদার্থ অক্সিনের ক্রিয়াকে প্রতিমিত করে দেবে, অর্থাৎ অক্সিন যা কাজ করবে সহজ কথায় তার উল্টা কাজ করবে, তাকে আমরা বলবো কি অ্যান্টিঅক্সিন। এরকম একটা অ্যান্টিঅক্সিনের উদাহরণ কি টিবা। টিবার পুরো কথা কি, ট্রাই আয়োডো বেঞ্জাইক অ্যাসিড। এই হলো আমাদের অক্সিন হরমোনের কাজ, তার গঠন, তার রাসায়নিক উপাদান। এরপরে আমরা চলে যাব জিব্বেরেলিনের দিকে। এরপরে দেখো জিব্বারেলিন। জিব্বারেলিন কিভাবে উৎপত্তি হলো তার একটা গল্প আছে, যে জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া
ধান গাছের অতিকায় বৃদ্ধির কারণ। ওই সময়ে জাপানে ধান গাছ খুব বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার অর্থাৎ রোগ। তিনি সেই রোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে ব্যাকনে রোগের কথা জানতে পারেন এবং সেই ব্যাকনে রোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন যে জিব্বারেল্লা ফুজুকোরাই নামক ছত্রাক থেকে এক প্রকার পদার্থ নিঃসৃত হয় যা এই অতিকায় বৃদ্ধির কারণ। তিনি সেই পদার্থ খোঁজ করেন যা হলো জিব্বারেলিন হরমোন। এবার 1928 খ্রিস্টাব্দে এর নাম জিব্বারেলিন দেন জাপানি বিজ্ঞানী ইয়াবুতা ও ইয়েসি। তাহলে এইভাবে জিব্বারেলিন হরমোনের উৎপত্তি হয়েছে। এবার আমরা দেখে নিই জিব্বারেলিন হরমোন সম্পর্কে ইম্পর্ট্যান্ট তথ্য। জিব্বারেলিন হরমোনের রাসায়নিক নাম কি না জিব্বারেলিক অ্যাসিড। এর সংকেত কি C19H12O6। এখানে নাইট্রোজেন নেই, অক্সিজেনে নাইট্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন নেই। উৎস এটা কোথা থেকে আমরা পাই? পরিণত বীজ, অঙ্কুরিত বীজের বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চল থেকে আমরা জিব্বারেলিন হরমোন পাই। এরপরে রাসায়নিক গঠন কি না দেখো, এখানে নাইট্রোজেন নেই, তাহলে এটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত নাইট্রোজেনবিহীন ডাইটারপিনয়েড ধর্মী একটি জৈব অ্যাসিড। এটা হচ্ছে এর রাসায়নিক গঠন। এরপরে এর পরিবহন কি হয় না, এটা জলে দ্রবণীয় এবং উভধর্মী পরিবহন ঘটাতে পারে, অর্থাৎ পাতা থেকে মূলের দিকে এবং মূল থেকে পাতার দিকে। পাতা থেকে মূলের দিকে হয় ফ্লোয়েমের মাধ্যমে, মূল থেকে পাতার দিকে হয় জাইলেম কলার মাধ্যমে। তাহলে এই গেল পরিবহন। এরপরে এর কাজ বা ভূমিকা কি আছে না, প্রথম হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভাঙন করা, মুকুলের সুপ্তাবস্থা ভাঙন করা, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করা, ফলের আকার বৃদ্ধি করা, পুষ্প পরিস্ফুটন ও লিঙ্গ পরিবর্তন। তাহলে দেখো বীজের সুপ্তাবস্থা কি করে ভঙ্গ করে না, অনেক বীজ আছে সহজে অঙ্কুরিত হতে চায় না। এবার যে বীজ সহজে অঙ্কুরিত হতে চায় না তার উপর যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড অর্থাৎ জিব্বারেলিন উদ্ভিদ হরমোন প্রয়োগ করি তাহলে সে সহজে অঙ্কুরিত হয়ে যাবে এবং সেখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হবে। তাহলে দেখো কি বলা আছে, বীজের সুপ্ত অবস্থা কীভাবে ভঙ্গন করে না, অনুকূল পরিবেশে। অনুকূল পরিবেশে মানে কি, যে ওই বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য যেরকম উষ্ণতা দরকার, যেরকম আর্দ্রতা দরকার, সেটাকে বলা হয় অনুকূল পরিবেশ। জলের উপস্থিতিতে জিএ নির্গত হয়ে, জিএ অর্থাৎ জিব্বারেলিক অ্যাসিড নির্গত হয়ে বিভিন্ন আর্দ্র বিশ্লেষক উৎসেচককে সক্রিয় করে। আর্দ্র বিশ্লেষক উৎসেচক অর্থাৎ যেগুলা আর্দ্রতায় কি হয়, বীজের শস্যকে বিশ্লিষ্ট করে বিভিন্ন রকম জৈব পদার্থ যেমন হচ্ছে তোমার শর্করা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এগুলা উৎপন্ন করে। তাহলে জিএ নির্গত হয়ে কি করে, আর্দ্র বিশ্লেষক উৎসেচককে সক্রিয় করে। এবার ওই আর্দ্র বিশ্লেষক উৎসেচক কি করবে, বীজের শস্যকে বিশ্লিষ্ট করে দেবে অর্থাৎ ভেঙে দিয়ে দ্রবণীয় শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওসাইড ইত্যাদিতে রূপান্তরিত করে। এবার তাহলে কি হচ্ছে না, জলের উপস্থিতিতে জিব্বারেলিক অ্যাসিড নির্গত হয়ে আর্দ্র বিশ্লেষককে বিশ্লিষ্ট করছে, সক্রিয় করে দিচ্ছে। আর্দ্র বিশ্লেষক এবার বীজের শস্যকে বিশ্লিষ্ট করে কি করছে, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওসাইড ইত্যাদিতে রূপান্তরিত করে দিচ্ছে। এবার এইগুলা কি হচ্ছে, ভ্রূণ দ্বারা শোষিত হচ্ছে। ভ্রূণ দ্বারা কে শোষিত হচ্ছে, এই যে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওসাইড, যেটা কি হয়েছিল না আর্দ্র বিশ্লেষকের দ্বারা বিশ্লিষ্ট হয়ে বেরিয়েছিল হয়েছে। এবার এই নিউক্লিওসাইড ইত্যাদিতে রূপান্তরিত করার পর কি হচ্ছে, ভ্রূণ শোষিত করে, এবং ভ্রূণ শোষিত করার ফলে কি হয়, ভ্রূণের বৃদ্ধি ঘটে। আর ভ্রূণের বৃদ্ধি ঘটা মানে কি, বীজ অঙ্কুরিত হয়ে যাওয়া। তাহলে কি হচ্ছে, এইভাবে বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করছে। কে ভঙ্গন করছে না, জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন। এরপর কি না, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গন করবে। মুকুলের সুপ্তাবস্থা কীভাবে ভঙ্গন করবে না, শীতকালে মুকুল কি হয়, ভেতরে থাকে, উষ্ণতা কম হওয়ার জন্য কি হয়, বাইরে বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। তখন কি হয় না, শীতকালে নিম্ন উষ্ণতায় যেসব মুকুল সুপ্ত অবস্থায় থাকে তাদের উপর যদি আমরা জিএ বা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করি তখন কি হয়, তাদের সুপ্ত অবস্থা নষ্ট হয়ে যায় এবং বৃদ্ধি ঘটে। সুপ্ত অবস্থা নষ্ট হয়ে জাগ্রত হয়ে ওঠে এবং বৃদ্ধি ঘটে, এই একই প্রক্রিয়ায়। এরপরে নেক্সট এর ফাংশন কি আছে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্বমধ্যের দৈর্ঘ্য মানে কি, যে এই উদ্ভিদের দুটা সহজ কথায় একদম চলতি কথায় গাঁট, দুটা গাঁটের মধ্যে গাঁট থাকে না গাছের ক্ষেত্রে, সেই গাঁটের মধ্যে এই দৈর্ঘ্যগুলোকে বৃদ্ধি করাকে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি বলে। আর পর্বমধ্যের দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় কী হবে, সমগ্র উদ্ভিদটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে দেখো খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদের এই পর্বকেই বিটপ বলা হয় সহজ ভাষায়।
তাহলে এই যাদের এইটা বিটপটার দৈর্ঘ্য ছোট, খর্ব বিটপ সম্পন্ন উদ্ভিদে অল্প মাত্রায় জিএ প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে এর মধ্যে যদি আমরা জিএ জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন প্রয়োগ করি তাহলে কী হবে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ফলে কী হবে, উদ্ভিদ দীর্ঘ হবে। এবার এই প্রক্রিয়া মানে কি, যে জিএ প্রয়োগ করে জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে কি বলা হয়, বোল্টিং, BOALTING। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। জিএ প্রয়োগ করে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয়, বোল্টিং বলা হয়। এই প্রক্রিয়াকে বোল্টিং বলা হয়। এবার এর নেক্সট ফাংশন কি হচ্ছে, ফলের আকার বৃদ্ধি। এবার বাইরের থেকে যদি আমরা জিএ বা জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন প্রয়োগ করি তাহলে কি হবে, আঙ্গুর, কলা এই ধরনের ফলগুলার ফলন বৃদ্ধি হবে, সঙ্গে সঙ্গে ফলের আকার বৃদ্ধি হবে। জিএ প্রয়োগ করলে যদি এত ছোট কলা হতো এত বড় কলা হবে, থোকায় আঙ্গুরের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে কি, অর্থনৈতিক কাজের জন্য আমরা জিএ কে ব্যবহার করি। যদি ফলনের বৃদ্ধি পায় বা ফলের সাইজ বড় হয় তাহলে কি হবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে। এরপরে নেক্সট হচ্ছে কি, পুষ্প পরিস্ফুটনে ও লিঙ্গ পরিবর্তনে। বাইরের থেকে জিএ প্রয়োগ করলে কি হয়, দীর্ঘদিভা উদ্ভিদে ও হর্ষদিভাতে ফুল ফোটে। এবার দীর্ঘদিভা উদ্ভিদ আর হর্ষদিভা উদ্ভিদ কি না, যেসব ফুল ফোটার জন্য অধিক সূর্যের তাপমাত্রার এবং অধিক সময় ধরে সূর্যের তাপমাত্রার প্রয়োজন হয় তাকে আমরা বলি দীর্ঘদিভা উদ্ভিদ। আর যেসব ফুল পরিস্ফুটনের জন্য, অর্থাৎ যেসব ফুল ফোটার জন্য কম মাত্রায় সূর্যতাপ এবং কম সময়ের জন্য সূর্যতাপ হলেও পুষ্প পরিস্ফুটিত হয় তাকে হর্ষদিভা উদ্ভিদ বলে। যেমন ধরো গাঁদা ফুল কি হয়, গাঁদা ফুল বলে কথা নয়, শীতকালে যেসব ফুল ফুটে, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলো হচ্ছে কি হর্ষদিভা উদ্ভিদ। এগুলো হচ্ছে কি শীতকালে ফুটে, কম তাপমাত্রারও প্রয়োজন হয়, আবার কম সময় ধরে সূর্যের আলোর প্রয়োজন হয়, তাহলে এই হচ্ছে হর্ষদিভা উদ্ভিদ আর দীর্ঘদিভা উদ্ভিদ। এবার যদি জিএ আমরা প্রয়োগ করি, জিএ প্রয়োগ করলে কি হবে, যে দীর্ঘদিভা উদ্ভিদও, অর্থাৎ যেসব ফুলগুলা গ্রীষ্মকালে ফোটে সেগুলাতেও আমরা যদি জিএ প্রয়োগ করি সেগুলাও শীতকালে ফুটবে। এই হচ্ছে জিএর একটা কাজ। আর এর লিঙ্গ পরিবর্তন কীভাবে করে না, শশা, কুমড়ো প্রভৃতি যে কিউকারবিটা জাতীয় যেসব উদ্ভিদ আছে তাদের ফুলে যদি বেশি মাত্রায় জিব্বারেলিন সঞ্চিত হয় তাহলে সেই ফুলটা কী হবে, পুরুষ ফুল হবে। আর যদি কম মাত্রায় জিব্বারেলিন সঞ্চিত থাকে তাহলে সেই ফুলটা কী হবে, স্ত্রী ফুল হবে। এই গেল জিব্বারেলিন সম্পর্কে ডিটেলস। এরপর আমরা চলে যাব সাইটোকাইনিনে। এরপরে দেখো আমাদের শেষ যে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ছিল সেটা কি না, সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি, সাইটোকাইনিনের রাসায়নিক নামও সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কি আছে, C10H9N5O। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, অর্থাৎ সাইটোকাইনিনের উৎস নারকেলের তরল শস্য, অর্থাৎ ডাবের জল আর কি। নারকেলের তরল শস্য মানে ডাবের জল বা নারকেলের জল, ভুট্টার শস্য, অঙ্কুরিত বীজ, বিভিন্ন ফল, আপেল, নাশপাতি, কুলের নির্যাস থেকে সাইটোকাইনিন আমরা পাই। সাইটোকাইনিনের রাসায়নিক গঠন কি না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত একটি ক্ষারীয় যৌগ। দেখো আগে দুটা যে উদ্ভিদ হরমোন ছিল কি কি, অক্সিন আর জিব্বারেলিন, ওরা ছিল জৈব অ্যাসিড বা জৈব অম্ল, কিন্তু এটা হচ্ছে ক্ষার, অর্থাৎ এদের যে রাসায়নিক প্রকৃতি উল্টো প্রকৃতির। অক্সিন আর সাইটোকাইনিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে উল্টো প্রকৃতির। পরিবহন, এটিও জলে দ্রবণীয়, অ্যাসিড ক্ষার দুটোই জলে দ্রবণীয় হয় এবং ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয়। ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয় মানে কি, মেরুবর্তী পরিবহন, মানে পাতা থেকে মূলের দিকে আসে। এরপরে এর ভূমিকা কি আছে, কোষ বিভাজন। কোষ বিভাজন কীভাবে হয় না, যথেষ্ট পরিমাণ IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তার মানে কি অক্সিন, যে অক্সিনের উপস্থিতিতে সাইটোকাইনেসিসের সাহায্য করে এবং কোষ বিভাজন ত্বরান্বিত করে। তাহলে সাইটোকাইনিনের সঙ্গে যথেষ্ট পরিমাণ যদি অক্সিন থাকে তাহলে কি হবে, যে সাইটোকাইনেসিসে সাহায্য করবে এবং কোষ বিভাজন ত্বরান্বিত হবে। একটা কোষের মধ্যে যখন কোষ বিভাজন হয় তখন তার দুটা পর্যায় হয়, একটা হয় ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোকাইনেসের সাইটোপ্লাজমের বিভাজন। এবার ক্যারিওকাইনেসিসের ওইগুলা থাকে চারটা দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওগুলো যখন আমরা কোষ বিভাজন পড়বো আরও ডিটেলসে আলোচনা করব। তো এইখানে আমরা যে দেখলাম সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে এবং কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, অর্থাৎ কোষ বিভাজনের যে মাত্রা থাকে সেটাকে দ্রুত করে। এরপরে হচ্ছে কি, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। দেখো আমরা কি বললাম যে অক্সিন ছিল কি অ্যাসিড ধর্মী আর
এ হচ্ছে কি ক্ষারধর্মী, তাহলে এদের দুজনের বৈশিষ্ট্য কি হবে, উল্টো উল্টো হবে। এই পয়েন্টটা পড়লেই আমরা জানতে পারবো। পার্শ্বমুকুলের বৃদ্ধি করে, তাহলে সাইটোকাইন আমরা অক্সিন প্রয়োগ করে কি করেছিলাম, ওর দৈর্ঘ্য বৃদ্ধি করছিলাম, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটেছিল, আর পার্শ্বমুকুলের বৃদ্ধিকে প্রতিহত করছিল। সাইটোকাইনিন কি করবে, তার উল্টো কাজ করবে, অগ্রমুকুলের বৃদ্ধিকে প্রতিহত করবে আর পার্শ্বমুকুলের বৃদ্ধিকে কি করবে, বাড়াবে। এর ফলে কি হবে, ওই অক্সিনের প্রয়োগে কি হয়েছিল, গাছ লম্বা হয়েছিল, হয়েছে। আর সাইটোকাইনিন প্রয়োগ করলে কি হবে, গাছ ঘন হবে, অর্থাৎ ঝাঁকড়া হবে, ঠিক আছে। এটা গেল সাইটোকাইনিনের ব্যবহার। এরপরে বার্ধক্য বিলম্বিতকরণ, যদি কোনো পাতা কোনো উদ্ভিদ থেকে খসে যায় বা তুলে নেওয়া হয়, তার উপর যদি আমরা সাইটোকাইনিন প্রয়োগ করি তাহলে কি হবে না, সাইটোকাইনিন প্রয়োগ করলে ওর ক্লোরোফিল এবং প্রোটিন অনেক বেশি দিন পর্যন্ত সতেজ থাকবে। ক্লোরোফিল প্রোটিন সতেজ থাকা মানে কি, যে বার্ধক্য, গাছের পাতা হলদে হয়ে যাবে না, অর্থাৎ তার বার্ধক্য আসবে না। তাহলে এই সাইটোকাইনিন প্রয়োগ করে আমরা কি করছি, পাতার বার্ধক্যকে আমরা বিলম্বিত করে দিচ্ছি, অর্থাৎ পাতা সহজে বুড়ো হবে না, গাছ সহজে বুড়ো হবে না, ওকে আমরা সতেজ রাখছি, জোয়ান রাখছি। এটা হচ্ছে সাইটোকাইনিনের কাজ, কি বার্ধক্য বিলম্বিত করা। এবার এই যে সাইটোকাইনিন প্রয়োগ করে পাতার বার্ধক্য বিলম্বিত করা, এটা করেছিলেন কে, রিচমন্ড লং। তার জন্য এই ঘটনাটাকে, অর্থাৎ পাতার উপর সাইটোকাইনিন প্রয়োগ করে ওর বার্ধক্য বিলম্বিতকরণের ঘটনাটাকে বলা হয় রিচমন্ড লং প্রভাব। এই গেল সাইটোকাইনিনের আর একটা কাজ। সাইটোকাইনিনের আর শেষ কাজ কি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করতে। এ কোন কোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গন করে না, তামাক, লেটুস ইত্যাদি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে এবং ভ্রূণ গঠনে অর্থাৎ অঙ্কুরোদ্গমে সাহায্য করে। বেশ, এরপর এই গেল এর কাজ। এরপর জীবাণুহীন কৃষ্টি মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়ামে। কালচার মিডিয়াম মানে কি, যে ল্যাবরেটরিতে আমরা যেখানে কোনো উদ্ভিদকে সিনথেসিস করি, অর্থাৎ তৈরি করি, প্রাকৃতিকভাবে না হয়ে ল্যাবরেটরিতে যখন আমরা তৈরি করি সেটাকে কালচার মিডিয়াম বলা হয়। এবার ওই কালচার মিডিয়ামে যদি অক্সিন আর সাইটোকাইনিন দুটাই সমান অনুপাতে থাকে তাহলে কি হবে, কোনো অঙ্গই সৃষ্টি হবে না, শুধু জীবিত থাকবে। এরপর যদি সাইটোকাইনিনের পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে, কাণ্ড তৈরি হবে। আর যদি অক্সিনের পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে, মূল তৈরি হবে। এবার ওই কালচার মিডিয়ামে সাইটোকাইনিনের পরিমাণ বেশি হলে ওখান থেকে বিটপ সৃষ্টি হওয়ার যে ঘটনা, ওটাকে কি বলা হয়, কোলিজেনেসিস বলা হয়। আর অক্সিনের পরিমাণ বেশি হলে মূল গঠিত হওয়ার যে ঘটনা, তাকে কি বলা হয়, রাইজোজেনেসিস বলা হয়। এই গেল ইম্পর্টেন্ট পয়েন্ট সাইটোকাইনিন সম্পর্কে। আর হচ্ছে কি, যে উদ্ভিদ দেহ থেকে প্রথম পৃথকীকৃত সাইটোকাইনিন কোনটি না, তার নাম হচ্ছে জিয়াটিন। এটা শর্ট কোশ্চেন প্রায় মাধ্যমিকে দেখা যায়, এটা তোমরা একবারেই মনে রাখবে, পুরোটাই মনে রাখবে, এটা একবারে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিয়াটিন। আর একটা কোশ্চেন থেকে যে জিয়াটিন কোথা থেকে নিঃশেষিত হয়, জিয়াটিন ভুট্টার দানা থেকে আমরা জিয়াটিনকে নিঃশেষিত করি, বা ভুট্টার দানা থেকে আমরা জিয়াটিনকে পাই। এরপর চলে যাব নেক্সট স্লাইডে। এবার দেখো আমরা কি দেখব, যে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার। কৃত্রিম উদ্ভিদ হরমোন তাহলে কাকে বলা হবে না, যে সকল হরমোনের রাসায়নিক প্রকৃতি প্রাকৃতিক হরমোনের মতনই, কিন্তু তারা প্রাকৃতিকভাবে উৎপন্ন না হয়ে কি হয়, তাদেরকে আমরা ল্যাবরেটরিতে সিনথেসিস করি, অর্থাৎ তৈরি করি, তাদেরকে আমরা বলবো কৃত্রিম উদ্ভিদ হরমোন। কৃত্রিম উদ্ভিদ হরমোন থেকে আমরা কি কি ব্যবহার আছে কৃত্রিম উদ্ভিদ হরমোনের, যা কি করে মানব জাতির উপর প্রভাব ফেলে না, 1 নম্বর হচ্ছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, 2 নম্বরে হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ, 3 নম্বরে হচ্ছে আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়, আর 4 নম্বর হচ্ছে বীজহীন ফল সৃষ্টিতে ব্যবহৃত হয়। তাহলে দেখো শাখা কলম থেকে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় না, গোলাপ, জুঁই, লেবু এইসব গাছের শাখা কলমে আমরা যখন জনন পড়ব তখন দেখব অঙ্গজননের ক্ষেত্রে কলম, শাখা কলম আর জোড় কলম। শাখা কলম মানে কি, যে কোনো একটা গাছের ডালা কেটে নেওয়া এবং তাতে কিছু হরমোন এবং আলাদা ইনগ্রেডিয়েন্টস প্রয়োগ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা, ওটাকে বলা হয় শাখা কলম। আর জোড় কলম হচ্ছে কি, যে একটা উদ্ভিদে একটা নির্দিষ্ট মাপে গর্ত করা হবে, যাকে বলা হবে স্টক, আর অন্য একটা উদ্ভিদ এনে ওই স্টকের মধ্যে সমান মাপে কেটে লাগিয়ে দিতে হবে, তাকে বলা হবে সিয়ন। এবার দুটো উদ্ভিদকে ওখানে জোড় করা হচ্ছে, তার জন্য ওকে বলা হয় জোড় কলম। এগুলো আমরা ডিটেলসে পড়বো যখন আমরা উদ্ভিদের অঙ্গজ জনন পড়বো। তো এই বলে দিলাম, এটা হচ্ছে শাখা কলম আর এটা হচ্ছে জোড় কলম। এবার ওই শাখা কলমে কি হয়, কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিনের মধ্যে কে কে আছে, IBA ইন্ডেল বিউটারিক অ্যাসিড আর NAA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করলে কি হয়,
ওইখান থেকে দ্রুত আস্থানিক মূল বেরায়। কোথা থেকে? না ওই শাখা কলম থেকে। এবার যেই মাত্র দ্রুত আস্থানিক মূল বেরাবে ওইখানে আমরা কি করব, ওই শাখা কলমটিকে আমরা টবের মধ্যে বা মাটিতে পুঁতে দেবো, যার ফলে কি হবে, সেখান থেকে নতুন চারা গাছের বা নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। এইটা গেল তার একটা ব্যবহার। এরপর অপরিণত ফলের মোচন রোধে। অনেক ফল আছে কি হয়, কাঁচা অবস্থাতেই পড়ে যায়। এবার ওই সব ফলগুলো যদি কাঁচা অবস্থাতে পড়ে যায় তাহলে কি হবে, আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। তাহলে ওই ক্ষতি রোধ করার জন্য আমরা কি করি, কৃত্রিম অক্সিন ও কৃত্রিম জীববাহিনী প্রয়োগ করি, যার ফলে কি হয়, অপরিণত অর্থাৎ কাঁচা ফল পড়া বন্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে কি, আগাছানাশক হিসাবে আমরা কৃষির জমিতে চাষ করি, ধান হোক গম হোক চাষ করি, কিন্তু তার সঙ্গে কি হয়, অনেক আগাছা অবাঞ্ছনীয় উদ্ভিদ কি হয় ওইখানে জন্ম হয়। ওই সব অবাঞ্ছনীয় উদ্ভিদগুলা কি হয়, আমরা কৃষির জমিতে যে জল দিই বা রাসায়নিক সার দিই বা ওষুধ দিই, সেইগুলা থেকে কি হয়, ও পুষ্টি সংগ্রহ করে এবং ওগুলা অনেক বড় বড় হয়ে যায় অবাঞ্ছিত উদ্ভিদগুলা। তাহলে ওইগুলাকে নষ্ট করার জন্য আমরা কি করি, ওইখানে কৃত্রিম উদ্ভিদ হরমোন 2,4-D ডাইক্লোরোফোনেক্সি অ্যাসিটিক অ্যাসিড আমরা প্রয়োগ করে দিই, যার ফলে কি হয়, ওই কৃষি জমিতে যে চাষগুলো আমরা করেছি ধান গম, ওইগুলার কোনো বিশেষ ক্ষতি হয় না, কিন্তু আগাছাগুলা মারা যায়। কেন এটা হয় না, ওই ধান গম এগুলো একবীজপত্রী হয়, আর ওই আগাছাগুলো সাধারণত দ্বিবীজপত্রী হয়। এবার এই 2,4-D এর দ্বিবীজপত্রীর উপর প্রভাব ফেলতে পারে, একবীজপত্রীর উপর প্রভাব ফেলতে পারে না। তার জন্য কি হয়, যে 2,4-D প্রয়োগ করলে আগাছা ধ্বংস হয়ে যায়, কিন্তু ওই ধান গম যা আমরা চাষ করি তার বিশেষ সেরকম কোনো ক্ষতি হয় না। এরপর হচ্ছে কি, বীজহীন ফল সৃষ্টি করতে। যখন আমরা পেয়ারা খাই, আতা খাই, ওইগুলোতে কি হয়, অনেক বিচি থাকে, ওই জন্য ওটা খেতে কি হয়, খুব আমাদের অস্বস্তিকর বোধ হয়। এবার ওইখানে যদি বীজ না থাকে তাহলে কি হবে, আমাদের খেতে ভালো লাগবে। তাহলে বিজ্ঞানীগণ কি করলেন, যে বীজহীন ফল সৃষ্টি করলেন। বীজহীন ফল কি করে সৃষ্টি হবে, না কৃত্রিম অক্সিন প্রয়োগ করে পরাগযোগ ও নিষেক না ঘটিয়েই যদি ফল সৃষ্টি করা হয়, কৃত্রিম অক্সিন প্রয়োগ করে যদি আমরা পরাগযোগ ও নিষেক ছাড়াই ফল তৈরি করি, তাহলে তার মধ্যে কোনো বীজ থাকবে না। আর এই বীজহীন ফল উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়, পার্থেনোকার্পি। আর পার্থেনোকার্পি থেকে যে ফলটা সৃষ্টি হয় বীজহীন ফলটা, তাকে আমরা বলি পার্থেনোকার্পিক ফ্রুট বা পার্থেনোকার্পিক ফল। এই গেল আমাদের কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার। এবার এখানে শর্ট কোশ্চেন যেটা পড়ে, একটা শর্ট কোশ্চেন এখান থেকে পাবে, যেটা হচ্ছে এই কিছু কৃত্রিম উদ্ভিদ হরমোন যেগুলো আছে তার পুরো নামগুলো আমাদেরকে বলতে বলে মাধ্যমিক এক্সামের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, IBA, NA, NAA, IPA আর 2,4-D। তাহলে IBA এর পুরো কথা কি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। NA এর পুরো কথা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। IP এর পুরো কথা ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড। আর 2,4-Dর পুরো কথা হচ্ছে ডাইক্লোরোফোনেক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-Dটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, চারটাই আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এই গেল আজকের পড়াশোনা। আমাদের যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ছিল তার মধ্যে আমরা তাকে দুটা ভাগে ভাগ করেছিলাম, একটা উদ্ভিদের ক্ষেত্রে, একটা প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ ও সমন্বয় ছিল সেটা আমরা মোটামুটি ভালো করেই কমপ্লিট করলাম। এবার প্রাণীর ক্ষেত্রে শুরু করব। এবার এখানে আমরা কি দেখলাম, দুটো টপিক দেখলাম, একটা হচ্ছে উদ্ভিদের চলন আর একটা হচ্ছে উদ্ভিদ হরমোন। বিভিন্ন উদ্ভিদ হরমোনের উৎস, ব্যবহার এগুলো দেখলাম, চলনের উদাহরণ দেখলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। কালকে আমরা প্রাণীদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা শুরু করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।